শুরুতেই সবাইকে স্বাগতম আজকের এই অনলাইন ছায়া সংসদে। সরকারি দলের হয়ে বিতর্ক করছে রাজশাহী বিভাগ এবং বিরোধী দল হিসেবে আছে ঢাকা বিভাগ। এই সংসদ শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করে। তো আমি এই মুহূর্তে আজকের এই ছায়া সংসদে প্রস্তাবটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বর্তমানে যে আমরা এক্সিস্টিং ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, এই ওয়ার্ল্ডের একটা অন্যতম মৌলিক সমস্যা মাননীয় স্পিকার, সেটা হচ্ছে রিফিউজি বা হচ্ছে শরণার্থী সমস্যা মাননীয় স্পিকার। এই সমস্যা মাননীয় স্পিকার একটা সিস্টেমেটিক রিফিউজি সম্পর্কে ল বা সিস্টেম থাকা সত্ত্বেও সত্ত্বেও তারা সেই ল বা সিস্টেমের সঠিক ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে মাননীয় স্পিকার আমরা কি দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, এই রিফিউজিদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না মাননীয় স্পিকার। যুগের পর যুগ ধরে তারা এই সমস্যায় তাদের রিফিউজি ক্যাম্পগুলোতে সমস্যার সম্মুখীন হয়ে আসছে মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার যে হোস্ট কান্ট্রিগুলো এই রিফিউজিদেরকে জায়গা দিয়েছে মাননীয় স্পিকার, সেই সব হোস্ট কান্ট্রির উপরে এই বার্ডেনটা সমস্যার সমাধান হচ্ছে না মাননীয় স্পিকার। সেই হোস্ট কান্ট্রিগুলোর উপরে চাপ বাড়ছে মাননীয় স্পিকার। সেই হোস্ট কান্ট্রিগুলো তাদেরকে মৌলিক চাহিদা পূরণ করতে এই এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ, এমন একটি আর্জেন্সিতে দাঁড়িয়ে মানুষ এই সংসদে একটি বিল উত্থাপন করতে যাচ্ছে মানুষ। বিলটি হচ্ছে এই সংসদ শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করবে মানুষ। লক্ষ্য করুন মানুষ, এই সংসদ হচ্ছে জাতিসংঘের এমন একটি অধিবেশন যেখানে এই বিলটি পাশ হয়ে গেছে এবং এই বিলটার এখন আমাদের যে দায়িত্ব কর্তব্য হলো এই বিলটা আমাদের জন্য ইফেক্টিভ কি ইফেক্টিভ না, এটার কোনো ভ্যালু আছে কি ভ্যালু নাই, এই জিনিসটা মাননীয় স্পিকার আমাদের এখন আলোচনা করবো মাননীয় স্পিকার। এবার আসা যাক মাননীয় স্পিকার কিছু কিওয়ার্ডের ক্যারেক্টারাইজেশনে। প্রথম মাননীয় স্পিকার যে কিওয়ার্ডটা আছে মানে শরণার্থীরা আসলে দেখতে কেমন মাননীয় স্পিকার? শরণার্থী হচ্ছে এমন মানুষ যারা নিজেদের ভূমি থেকে ডিসপ্লেসড হয়েছে, উচ্ছেদ হয়েছে, উৎখাত হয়েছে মাননীয় স্পিকার, বিভিন্ন কারণে হতে পারে, যেমন যুদ্ধ, হিউম্যানিটেরিয়ান রাইটস ভায়োলেশন, এনভায়রনমেন্টাল ক্লাইমেট, ইকোনমিক হার্ডশিপ, জেন্ডার বেসড ভায়োলেশন, এক্সেট্রা এক্সেট্রা। এরপরে মানুষের আরেকটা যে কি কনসেপ্ট মানুষের আন্তর্জাতিক নাগরিকত্ব বলতে আমরা কি বলছি মানুষের, এখানে আন্তর্জাতিক নাগরিকত্বের সাথে কিন্তু আরেকটা জিনিস চলে আসে মানুষের নাগরিকত্ব মানুষের। এই দুইটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াতে পার্থক্য রয়েছে মানুষের, যেমন নাগরিকত্ব একটা দেশের নাগরিক সেই দেশে একটা পয়েন্ট অফ ইনফরমেশন ছিল এবং বিভিন্ন সুযোগ সুবিধা পরে নিচ্ছি, এই বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে মানুষ, কিন্তু আন্তর্জাতিক নাগরিকত্বের মধ্যে এক্সক্লুসিভিটি কি মানুষ? আন্তর্জাতিক নাগরিকত্বের মধ্যে এক্সক্লুসিভিটি এই হচ্ছে মানুষ, আমরা শরণার্থীদের একটি দেশে জায়গা দিব। এই যে পৃথিবীতে হোল ওয়ার্ল্ড আছে মানুষ, এই যে দেশের মধ্যে জায়গা দিতে পারবে মানুষ। এরপরে তারা কি করবে মানুষ? তারা তাদের মৌলিক চাহিদা, তারপরে সিকিউরিটি, লাইফস্টাইল, সামাজিক নিরাপত্তা, তারপরে মানুষ এই সকল কিছু জব দেওয়ার মাধ্যমে তাদেরকে এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। এবং এইটা কতক্ষণ থাকবে মানুষ? যতক্ষণ না পর্যন্ত এই যে শরণার্থীরা, রিফিউজিরা তাদের পূর্বের যে কান্ট্রিতে যতক্ষণ না পর্যন্ত সংঘাতটা সমাধান হচ্ছে মাননীয় স্পিকার, ততদিন পর্যন্ত এই কান্ট্রিতে থাকবে মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা কেন এই প্রস্তাবটি উত্থাপন করব মানুষের, কেন এই প্রস্তাবটি পাশ হবে মাননীয় স্পিকার, এটা যে জায়গাটা আছে সেটা হচ্ছে হিউম্যান মোরালিটি মাননীয় স্পিকার। প্রথমেই আমরা এই পৃথিবীতে 700 কোটি মানুষ কিন্তু প্রত্যেকেই একজন হিউম্যান। আমরা বিশ্বাস করে মাননীয় স্পিকার কারো অধিকার কারো থেকে কম নয় মাননীয় স্পিকার, প্রত্যেকেরই মৌলিক চাহিদা, মৌলিক অধিকার, সেফটি, সিকিউরিটি, একটা হ্যাপি লাইফ লিড করার অধিকার রয়েছে মাননীয় স্পিকার। আমরা কখনোই মনে করি না কেউ হচ্ছে ডোমিনেট করবে, কেউ হচ্ছে সব সময় মার খেয়ে যাবে মাননীয় স্পিকার। আমরা চেষ্টা করি মাননীয় স্পিকার যতটুকু সম্ভব, আসলে যতটুকু এই পৃথিবীর আইতে সম্ভব মাননীয় লেন্সে সম্ভব, সবাই একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো মাননীয় স্পিকার। সেই জন্য আমরা হিউম্যান মোরালিটিটা নিচে মানুষ। তারপরে দেখুন মানুষ, আরেকটা হিউম্যান মোরালিটিতে যেটা আমাদের আঘাত করে মানুষ, সেটা হচ্ছে তাদের কষ্টের হিস্ট্রি মানুষ। লক্ষ্য করুন মানুষ, সেই অতীত ইতিহাস থেকে যাদের যে রিফিউজি ক্যাম্প গুলাতে তারা যে পরিমাণে ললেসনেস এর হিসাবে পড়েছে মানুষ স্পিকার, তাদের যে মৌলিক চাহিদার সমস্যা চলছে মানুষ স্পিকার, তারা লাইফ লিডটা করতেছে মানুষ, সেটা মিজারেবল লাইফ মানুষ, সেটা কিন্তু মানে উদাহরণ দেখলে প্রতি বছর ভূমধ্য সাগরেতে মানুষ কিন্তু ওয়াটার বোট ফল করে মারা যাচ্ছে মানুষ। তার কিন্তু একটা সুন্দর উদাহরণ দেখা যাচ্ছে মানুষ। আমরা আইল্যান্ড যখন দেখি তুরস্কের বিচে একটা মৃত অবস্থায় পড়েছিল মানুষ, সারা পৃথিবী কিন্তু আনরেস্ট হয়েছিল মানুষ। সবাই চেয়েছিল যে তাদের একটা সুরাহ হোক মানুষ। আরেকটা উদাহরণ দেখা যায় মানুষ, এই 20 শতকে এসে আমরা যখন সবাই একটা হিউম্যান ব্রাদারহুড মানুষ দেখি মানুষ, যখন দেখতে পান বালক হত্যা করার কারণে
সারা পৃথিবীতে বর্ণবাদের বিরুদ্ধে একটা হিউম্যানিটি ব্রাদারহুড মানুষ সৃষ্টি হয়েছে মানুষ, যে ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলন সৃষ্টি হয়েছে মানুষ। এই যে হিউম্যানিটি মানুষ, এই যে হিউম্যানিটি থেকে আমরা মনে করি এই প্রস্তাবটি পাশ হয় মানুষ। এরপরে মানুষ আরেকটি পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা ইকোনমি মানুষ, ওয়ার্ল্ড ইকোনমি মানুষ। ওয়ার্ল্ড ইকোনমিটা কি মানুষ? ওয়ার্ল্ড ইকোনমিতে প্রতিটা মানুষ এক একটা ইউনিট হিসাবে কাজ করে মানুষ। এই সমগ্র ইউনিট হিসাবে একটা ওয়ার্ল্ড ইকোনমি গঠিত হয়, আর এই ইকোনমির সাথে প্রতিটি কান্ট্রি, পৃথিবীতে এক্সিস্টেন্স প্রতিটি কান্ট্রি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকে মানুষ। যদি এই ওয়ার্ল্ড ইকোনমিতে হার্ম হয় মানুষ, প্রতিটি কান্ট্রির উপরে হার্ম হচ্ছে মানুষ। সেটা দেখতে পাচ্ছি মানুষ। যদি আমরা এই রোহিঙ্গা, যদি আমরা এই শরণার্থীতে দেখে ভাই, প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করুন, 5 মিনিট হয়ে গেছে। ওকে মানুষ স্পিকার, তার 15 সেকেন্ড চেয়ে নিচ্ছে মানুষ। এই যে মানুষ স্পিকার একটা মানে আর্গুমেন্ট দিয়ে গেলাম স্যার, এর ইমপ্লিমেন্ট গুলো আস্তে আস্তে আমরা দেখতে পারবো, ইম্প্যাক্ট অ্যানালাইসিস আস্তে আস্তে আমাদের বক্তব্য আসবে। সুতরাং মানুষকে ভেরি ভেরি প্রাউড টু প্রপোজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এখন আমি আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কে আমাদের প্রস্তাব নির্ধারণ করা হয়েছে এই সংসদ শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করবে। আজকের বিতর্কে সরকারি দল বেশ কয়েকটি ভুল করে গিয়েছে। প্রথম কথা হচ্ছে, যেহেতু শরণার্থীদের মতো একটি বিষয় এবং শরণার্থীদের সংসদটিও আসলে জাস্টিফাই করা উচিত ছিল, যেটি তিনি আজকের বিতর্কে করেননি, প্রথমত। দ্বিতীয়ত, আমার সবচেয়ে বড় আমাদের দল থেকে প্রশ্ন যে এতদিন যাবৎ শরণার্থী সমস্যাটি কোনোদিনই নতুন সমস্যা না, এটি একটি অনেক বেশি পুরনো সমস্যা এবং হতে পারে বিভিন্ন সময়ের সাপেক্ষে শরণার্থী সমস্যাগুলো অনেক সময় মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রশ্নটি হচ্ছে যে আপনাদের কেন এতদিন পরে মনে হলো যে এতদিনের এক্সিস্টিং পলিসিকে বাদ দিয়ে নতুন একটি পলিসি গ্রহণ করা এবং সেই পলিসিটি গ্রহণ করা যেটি আন্তর্জাতিক নাগরিকত্ব হিসেবে আপনারা টার্ম লিস্ট করতে চাচ্ছেন? প্রথম প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম আন্তর্জাতিক ভাবে বিভিন্ন জোট ভিত্তিক রাজনীতি বা অঞ্চল ভিত্তিক রাজনীতির মাধ্যমে কিন্তু এই ধরনের শরণার্থী সমস্যাগুলোকে বিভিন্ন সময় সমাধান করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেরেছি বিভিন্ন জোট ভিত্তিক রাজনীতির দ্বন্দ্বের কারণে কিন্তু আসলে এই শরণার্থী সমস্যাগুলোকে সমাধান করা যায়নি। অর্থাৎ এই পৃথিবীর অভিভাবক রাষ্ট্রগুলো কিন্তু শরণার্থী সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের কাছেও কোনো ধরনের সুপারিশপত্র পেশ করতে পারেননি, এমনকি তারা নিজেরও ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে ওই অভিভাবক দেশগুলো কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেননি। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনি যে আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করবেন, এই ক্ষেত্রেও তো সেই অভিভাবক দেশগুলো আগের মতোই ভেটো প্রদান করবে। আলটিমেটলি কিন্তু আপনার পলিসিটি আসলে ফিজিবল হচ্ছে না এবং এটা তার ভিজিবিলিটি হারাচ্ছে মানে স্পিকার। এরপর আসুন আমাদের বিরোধিতার জায়গাটি কোন জায়গায়। আজকের বিতর্কে আমরা বিরোধিতা করব যে কখনোই এই শরণার্থীদেরকে আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করা উচিত হবে না। প্রথমত, এই আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করার মধ্য দিয়ে শরণার্থীদেরকে আরেকটি বিশাল সমস্যার মধ্যে ফেলা হবে। কেননা কারণ আমরা যেহেতু আজকে দুদলই বিভক্ত করার চেষ্টা করছি শরণার্থীদেরকে পুনর্বাসন বা পুনর্গঠন করার জন্য, আন্তর্জাতিক নাগরিকত্ব বিষয়টি আসলে কিভাবে দেওয়া হবে, এটি কিভাবে কাজ করবে, কোন দেশ দিবে বা কোন সংস্থা তাদেরকে দিবে, আর দেওয়ার পরেও এই আন্তর্জাতিক নাগরিকত্ব সুবিধাগুলো কি হবে বা সুবিধাগুলো আমরা তাদের কাছে কি করে পৌঁছাবো, আদৌ সেটা পৌঁছানো সম্ভব কিনা, বা এরকম কোনো পূর্বে উদাহরণ বা নজির আছে কিনা যে আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এবার আসুন আরেকটি বিশাল সমস্যার কথা আপনাদেরকে বলি। প্রত্যেকটি ক্যাপিটালিস্টিক দেশে মেইন স্ট্রিমের কিছু নাগরিক আছে যা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে। এখন আপনি যদি ওই শরণার্থীদেরকে মেইন স্ট্রিমের নাগরিকদের চাইতে আরো অ্যাডভান্স নাগরিকত্ব দিয়ে দিলেন, যেহেতু তারা অন্যান্য দেশগুলোতে অবাধে চলাফেরার সুযোগ হয়তো করতে পারবে, যদিও আপনার এই বিষয়টি ক্লিয়ার করেননি যে তারা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি তারা নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে থাকে তাহলে আন্তর্জাতিক নাগরিকত্ব কেবলমাত্র একটি কাগজ, এটি কোনোভাবেই পলিসির মধ্যে দাঁড়ায় না। আর যদি আপনি তাদেরকে সমগ্র পৃথিবীতে ঘুরতে দেন, তাও এটি একটি বিশাল বড় সমস্যা। কারণ কসমোপলিটন থিওরিতে আমরা জানি যে কোন দেশের নাগরিকই চায় না কোনো ধরনের শরণার্থী গ্রহণ করতে। রোহিঙ্গা ইস্যুর কথা জানান, আপনি কি নিজে পারবেন ঢাকা শহরের মধ্যে আপনার সাথে যখন রোহিঙ্গারা অবাধে চলাফেরা করবে তখন আপনি মনস্তাত্ত্বিক ভাবেই কিন্তু রোহিঙ্গাদেরকে ঘটনাটি বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ পরে নিচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে যেমন ঠিক সত্য, ঠিক তেমন ভাবে কিন্তু আজকে আমেরিকার কথা ধরেন, ইউরোপীয় ইউনিয়নের কথা ধরেন, আপনাকে ব্রেক্সিটের কথা বলতে পারি। ব্রেক্সিটটি হওয়ার অন্যতম প্রধান কারণই কিন্তু ছিল যে ব্রিটেন সরকার দীর্ঘদিন যাবৎ এত পরিমাণ অবৈধ বৈধ অভিবাসী এবং শরণার্থী নিয়েছে যে আজকে ব্রিটেনের মানুষ যারা জন্মগতভাবে ব্রিটেনে বংশোদ্ভূত তারা কিন্তু তার প্রতি সরকারের প্রতি আজকে ক্ষোভ সৃষ্টি করেছে, যার কারণে ইউনিয়নে থাকার কারণে কিন্তু তাদেরকে অনেক বেশি অভিবাসী নিতে হতো, শরণার্থী নিতে হতো, তাই তারা ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে। এর জন্য ব্রেক্সিটের দেখেছি আমরা।
অর্থাৎ কোন অভিভাবক রাষ্ট্রই কিন্তু আলটিমেটলি আপনার এই আন্তর্জাতিক নাগরিকত্ব, শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব দেওয়ার পলিসিতে কিন্তু আপনাকে সমর্থন জানাবে না, এবং আলটিমেটলি আপনি সেটাকে ফিজিক্যাল গ্রাউন্ডে দিতে পারবেন না। এবার আসুন এর সমস্যাগুলো কি কি। এর সমস্যাগুলো হচ্ছে প্রথমত প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে অন্তকোন্দল বেড়ে যাবে, অর্থাৎ রাষ্ট্রগুলোর মধ্যে নিজস্ব নাগরিকরা তাদের মধ্যে অন্তকোন্দল সৃষ্টি করবে, এবং কোন সরকারই এই ধরনের রিস্ক নিতে চাইবে না যে তার নিজস্ব নাগরিকরা যখন তার বিরুদ্ধে দাঁড়াবে তখন সরকারই তখন চাইবে না যে সেই নাগরিকদেরকে খেপিয়ে দিয়ে সরকার পতন ঘটাতে। সরকার চাইবে প্রথমে তার ভোট ব্যাংকটিকে বাঁচায়, অর্থাৎ ভোট ব্যাংকের উপর যাতে কোনো আঘাত না লাগে। এবার দ্বিতীয় ফেজের আরেকটি ব্যাপার হচ্ছে যে যদি আন্তর্জাতিক নাগরিকত্ব ধরে নিলাম, আপনাদের কথা মতো আমরা প্রদান করে দিলাম, কিন্তু তারপরও কি আমরা যেই কারণে শরণার্থী সমস্যাটি সৃষ্টি হয়েছিল, সিরিয়ার যে প্রবলেম, মায়ানমারের যে প্রবলেম, যেটা আমরা এতদিন পর্যন্ত অভিভাবক রাষ্ট্রগুলো কোনো ধরনের কূটনৈতিক চাপ দিয়েও সেটা সমাধান করতে পারেননি, আদৌ কি আন্তর্জাতিক নাগরিকত্ব দিলে মায়ানমারের মতো সমস্যাটি সমাধান হবে কিনা, সিরিয়ার মতো সমস্যাটি সমাধান হবে কিনা? প্রশ্নের উত্তরটি হচ্ছে না, কারণ আপনি যে পথে সমাধানটি করতে যাচ্ছেন পন্থাটি ভুল। পন্থাটি হচ্ছে কূটনৈতিক ভাবে চাপ সৃষ্টি করতে হবে, তাদের উপর অবরোধ সৃষ্টি করতে হবে। আপনি যদি মায়ানমারের উপর আজকে অবরোধ সৃষ্টি করতে পারতেন, বৈশ্বিক কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারতেন, তাহলে কিন্তু রোহিঙ্গা সমস্যাটি আরো অনেক আগে সমাধান হয়ে যেত। এর জন্য আন্তর্জাতিক নাগরিকত্ব দেওয়ার মতো কোনো কারণের প্রয়োজন হবে না। আজকের বিতর্কে আমরা দেখিয়েছি কেন আমরা শরণার্থীদেরকে কোনোভাবে আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করব না, বরং তাদেরকে এক্সিস্টিং পলিসিতে যেভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি করে শরণার্থী সমস্যার সমাধান করতাম, বা আমরা যাতে সফট বেসিস পলিসিতে যেভাবে আমরা আজকে শরণার্থীদের বিভিন্ন দেশের মধ্যে নিয়ে নিতাম বা শরণার্থীদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করতাম, সেগুলোকে আরো ফ্রুটফুল করে করার চেষ্টা করব। কখনো এই আন্তর্জাতিক নাগরিকত্ব টার্মকে অযথা এনে এখানে শরণার্থীদের আর নতুন করে কোনো তোপের মুখ আমরা চাই না। আমাদের স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলের নেতাকে। এখন আমি আহ্বান জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে বিরোধী দল আমাদের প্রথম যে গ্রাউন্ডটা ছিল, গ্রাউন্ডটা তারা লক্ষ্যই করেনি। আমাদের গ্রাউন্ডটা এরকম ছিল, শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করবে এই বিলটি পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। আমরা এখন ডিবেটটা করব শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করা এই বিষয়টি জাস্টিফাইড কি না, আমরা এই বিষয়ে ডিবেটটা করব। তাই তাদের যে প্রশ্নের যে বিষয়গুলো ছিল যে জোটভিত্তিক রাজনৈতিক চেষ্টার মাধ্যমে করা হচ্ছে, এটা দ্বারাই সম্ভব, বা তারা ভেটো দিবে রাজনৈতিক জোটগুলো, সেই প্রশ্নগুলোর এখানে কোনো জায়গা থাকে না, কারণ আমরা গ্রাউন্ডটা ক্লিয়ার করে নিয়েছি, বিলটি সংসদে পাশ হয়ে গিয়েছে। এখন শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করা বিষয়টা জাস্টিফাইড কিনা, আমরা এই বিষয়টা নিয়ে ডিবেটটা চালাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, প্রথমে আমি তাদের প্রশ্ন দিয়েই আমি বিষয়টা শুরু করি। কেন এতদিন পরে এসে আমরা আন্তর্জাতিক নাগরিকত্ব বিষয়টা নিয়ে কথা বলছি? কারণ এতদিন যে এক্সিস্টিং যে পলিসিটা ছিল, সেই পলিসি থেকে আমরা কি কি দেখতে পেরেছি? আয়লান কুর্দির মতো ছোট্ট শিশুকে আমরা সাগরে ভেসে যেতে দেখেছি, এরকম নির্মম অনেক ঘটনা আমরা দেখেছি। তাই আমরা বিশ্বাস করি এক্সিস্টিং পলিসি থেকে এর সমাধান আসা সম্ভব না, যা তারা কল্পনা করছেন। তাই আমরা আন্তর্জাতিক নাগরিকত্বর মতো একটি বিষয়কে এনেছি। আন্তর্জাতিক নাগরিকত্ব বলতে আমরা ঠিক কি কি বোঝাচ্ছি সে বিষয়টা আমি প্রথমে ক্লিয়ার করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক নাগরিকত্ব বলতে আমরা সে সকল শরণার্থীদের আমরা আন্তর্জাতিক নাগরিকত্ব স্বীকৃতি দেব যারা নিজের দেশ হতে বিভিন্ন কারণে ডিসপ্লেসড হয়েছেন, যার ফলে সে এখন মৌলিক চাহিদাহীনতায় ভুগছেন, তার সামাজিক নিরাপত্তা নেই। এই সকল গ্রাউন্ড থেকে তার জীবনটি একটি চলন্ত নির্মম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এজন্য আমরা তাকে আন্তর্জাতিক নাগরিকত্ব দেব। তাকে আমরা কি কি প্রোভাইড করব? তাকে আমরা প্রোভাইড করব মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো আমরা নিশ্চিত করব। কিন্তু সে যে দেশে থাকবে সেই দেশে সে কোনো রাজনৈতিক পাওয়ার সে অ্যাপ্লাই করতে পারবে না। এবং আরেকটি বিষয় যেটি, যে সে তার জাতীয়তা হিসেবে সেই দেশের জাতীয়তাটা ব্যবহার করবে না, সে আন্তর্জাতিক নাগরিক হিসেবেই সে তার জাতীয়তাটা ব্যবহার করবে। তাই পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করুন। দুইজন পয়েন্ট অফ অর্ডারটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ আমি বলছি নেতা হিসেবে। প্রথমত তিনি তার পলিসি অর্থাৎ স্ট্র্যাটেজি যেটা নির্ধারণ করেছিলেন, মানে আরেকটা দেশে ঢুকতে পারবে কিনা, সেই দেশে রাজনৈতিক কোন হস্তক্ষেপ করতে পারবে কিনা বা ভোটাধিকার দিতে পারবে কিনা, এটা ওপেন স্পিচে ছিল না। উনি এখন মন্ত্রী এসে নতুন করে স্পিচ দিয়ে এটাকে জাস্টিফাই না, আমি দুঃখিত, মানে এটাকে উনি অ্যাডিশন করার চেষ্টা করছেন। আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে আত্মপক্ষ সমর্থন শুনতে চাচ্ছি বলে।
মাননীয় মন্ত্রী আত্মপক্ষ সমর্থন। মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী এই বিষয়টি বলে গিয়েছিল যে রাজনৈতিক অধিকারের বিষয়টি, তাই আমি মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হিসেবে আমি বিষয়টি ক্লিয়ার করছি। সে রাজনৈতিক অধিকারের বিষয়টি বলেছিল। আচ্ছা, পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হচ্ছে না। ওকে, চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা তাকে কোনো রাজনৈতিক অধিকার প্রোভাইড করছি না, কিন্তু মানুষ হিসেবে তার বেঁচে থাকার জন্য মিনিমাম যেটুকু তার প্রয়োজন, তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছে, সে সামাজিক নিরাপত্তা পাচ্ছে। আর বিরোধী দলের উত্থাপন করা প্রশ্ন অনুযায়ী যে সেই আন্তর্জাতিক নাগরিকত্বতা প্রাপ্ত সেই ব্যক্তি অন্য দেশে যেতে পারবে কিনা, সে অন্য দেশে যেতে পারবে, কিন্তু তার জাতীয়তা হিসেবে তখন তার ব্যবহার করতে হচ্ছে আন্তর্জাতিক নাগরিক। সে কিন্তু যে দেশে আছে সেই দেশে সে বিলং করছে, সেই দেশের জাতীয়তা সে ব্যবহার করছে না। তাদের আরেকটি প্রশ্ন ছিল যে এই বিষয়টি কে নিয়ন্ত্রণ করবে। যেহেতু আমরা জাতিসংঘের প্রেক্ষাপট দিয়ে বিষয়টি শুরু করেছিলাম গ্রাউন্ডে, অবশ্যই বিষয়টি জাতিসংঘই নিয়ন্ত্রণ করবে মাননীয় স্পিকার। এখন আমি আমার মূল বিষয়ে আসছি। এই যে আমরা করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি? কারণ মাননীয় স্পিকার, এই যে শরণার্থী শিবিরে যারা আছে তারা মৌলিক চাহিদাগুলো পাচ্ছে না। প্রথমত, তারা কোনো কর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে না। তাই এই আমাদের বৃহৎ যে জনগোষ্ঠী যারা আছে এই শরণার্থী শিবিরগুলোতে, এই যে বৃহৎ জনগোষ্ঠীটাকে আমরা জনশক্তি হিসেবে ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু তারা কোনো দেশের নাগরিক না, তারা কোনো ম্যাডাম একটা প্রশ্ন ছিল, পরে নিচ্ছি, ব্যাখ্যায় আছে। এই বিষয়গুলো থেকে সে কিন্তু এই সুযোগগুলো পাচ্ছে না। তাই আমরা যখন তাকে মৌলিক চাহিদাগুলো দিব, তখন তার মধ্যে কি বিষয়টা হবে, সে কোন কারণে শরণার্থী হয়েছে এই বিষয়টি সম্পর্কে সে আত্মোপলব্ধি করতে পারবে, সেই বিষয়টি নিয়ে সচেতন হতে পারবে। সে যখন সচেতন হবে তার নিজের সমস্যাটি নিয়ে, তখন তার সেই সমস্যাটা সমাধানের জন্য সে অবশ্যই কোনো চেষ্টা করবে। যে বিষয়টি বিরোধী দলের যে এক্সিস্টিং পলিসি রয়েছে, কূটনৈতিক চাপ, সেই কূটনৈতিক চাপ এইভাবে নয়, যার প্রয়োজন সেই জনগোষ্ঠী নিজেরা যখন চেষ্টা করবে, তখন সেই ওয়েটা আর অনেক ইজি হবে। এই যে দেখুন মাননীয় স্পিকার, এই ঘটনাগুলো ঘটলে আমরা আউটকাম হিসেবে কি পাবো? শরণার্থীরা যারা ভিকটিম আছে তারা মৌলিক অধিকার পাবে, তারা সচেতন হবে, তারা নিজেদের সমস্যা, তারা নিজেরা শরণার্থী হয়েছিল তা সলভের জন্য সোচ্চার হবে। আরেকটা বিষয় হবে, তারা প্রোডাক্টিভ হবে। তারা প্রোডাক্টিভ হবে তাদের কাজের মাধ্যমে, তারা সামাজিক নিরাপত্তা পাবে। এই যে আউটকামটির মাধ্যমে আমরা দেখব যে হোস্ট কান্ট্রি আছে তারা কিভাবে উপকৃত হচ্ছে। এই যে জনশক্তি যারা আছে তারা কিন্তু বসে বসে খাচ্ছে না, তারা সেই দেশে তারা কর্ম করছে, কর্ম করার মাধ্যমে সেই দেশের জিডিপিতে তারা প্রভাব ফেলবে। এরপরে ক্রমান্বয়ে এই বিষয়টি ওয়ার্ল্ড ইকোনমিতে একটা বিশাল প্রভাব ফেলবে। সর্বোপরি আমরা ওয়ার্ল্ড পিস নামক বিষয়টির সন্ধান পাবো, কারণ এই শরণার্থী সমস্যাটি ক্রমান্বয়ে সলভের দিকে যাবে। আর আমরা প্রথমেই বলেছি, যখন এই বিষয়টি সলভের দিকে যাবে তখন তাদের আন্তর্জাতিক নাগরিকত্ব বাতিল করা হবে, তারা তাদের নিজের দেশে ফিরে যাবে। এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যদি মাননীয় স্পিকার 15 সেকেন্ড সময় চেয়েছি দেওয়া হলো। মাননীয় স্পিকার, যদি আমি বেস্ট সিডের কল্পনা করি তাহলে কি হচ্ছে, যে দেশ হোস্ট আছে তার উপকার হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিতেও একটা ভালো কিছু আসছে এবং ওয়ার্ল্ড পিসটাও ফিরে আসছে। আর যদি একদম বেস্ট সিনটা বলি, বলতে কল্পনা করলে যে তারা যা যা বলেছিল বিরোধী দল, যে ব্রিটেনের অভিবাসী সমস্যার জন্য ব্রিটেন ব্রেক্সিট করছে, বা ঢাকায় যদি আমি ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আজকে এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় বিরোধী দলীয় উপনেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে উত্থাপিত বিষয়টি হলো শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন যে তাদেরকে যদি আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করা হয়, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ভাগ করে দেওয়া হয়, আজকে যেটি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে যারা জায়গা দিচ্ছে শরণার্থীদের সেই দেশগুলোর, এ কারণে যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে আন্তর্জাতিক নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা বিভিন্ন দেশগুলোতে থাকবে। মাননীয় স্পিকার, এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো এই বিভিন্ন দেশগুলো কারা? জাতিসংঘের অধিভুক্ত 195টি যে দেশ রয়েছে, প্রত্যেকটি দেশকে কি এই শরণার্থীদেরকে ভাগ করে দেওয়া হবে? ভাগ করে দেওয়া হলে সেই রেশিও কত হবে মাননীয় স্পিকার? এটি একটি বড় প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র কত হাজার নেবে, বাংলাদেশ কত হাজার নেবে, কিংবা নেপাল কত হাজার নেবে? নেপালের সক্ষমতা আছে কিনা 5000 শরণার্থীকে নেয়ার পরে তার অভ্যন্তরীণ ব্যাপারগুলো কি হবে? অর্থাৎ কোন দেশ কি পরিমাণ নিবে,
অথবা কোন মহাদেশ নিবে কোন মহাদেশ নেবে না এই ধরনের ব্যাপারে বলেননি। অর্থাৎ আন্তর্জাতিক নাগরিকত্বের ব্যাপারটি বলে পরিস্থিতিকে একটি ধোঁয়াশাপূর্ণ করার তারা চেষ্টা করেছেন। এখন দেখা যাক মাননীয় স্পিকার কি কি সমস্যাগুলো তৈরি হতে পারে যদি তাদের কথা অনুযায়ী আমরা মেনে নেই যে তাদেরকে রাজনৈতিক কোনো অধিকার দেওয়া হবে না, অর্থাৎ ভোটাধিকার কিংবা নির্বাচন করার কোনো অধিকার তারা পাবে না, কিন্তু তারা অন্যান্য অধিকারগুলো পাবে, অর্থনৈতিক অধিকারগুলো পাবে, মানুষ হিসাবে যে তার মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো পাবে। এখন আসুন যে কি কি সমস্যাগুলো হতে পারে যখন বর্ডার ক্রস করে আপনি বিভিন্ন দেশে এই শরণার্থীদের সুযোগগুলো দিবেন। প্রথমত জঙ্গি সমস্যা তৈরি হতে পারে, সেই দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে, এই শরণার্থীদের মধ্যে জঙ্গিরা প্রবেশ করতে পারে এবং অন্যদিক থেকে সেই দেশের বেকারত্ব সমস্যা বাড়তে পারে। তারা আজকে কোনো টাইম ফ্রেম দিয়ে যাননি যে কবে থেকে বা কখন থেকে শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে, তবে বলেছেন যখন শেষ হবে তখন। এটি একটি সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি। আমি ধরে নিচ্ছি 2021 সাল থেকে এই প্রকল্পটি শুরু হবে, এই প্রক্রিয়াটি শুরু হবে। এখন 2021 সাল থেকে যদি শুরু হয়, বিশ্ব যে পরিস্থিতি বর্তমানে করোনার, সেই পরিস্থিতি এটি সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব নয় কারণ সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আগামী 4-5 বছর পর্যন্ত করোনা পরিস্থিতি থেকে যেতে পারে। তার মানে এই মুহূর্তে এটি করা সম্ভব হচ্ছে না এবং তারা এই সময়টিও নির্দিষ্ট করে যায়নি। এখন দেখা যাক যে কি সমস্যা হচ্ছে। বেকারত্বের সমস্যা যখন তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে এই সংকটটি কিভাবে আরো বৃদ্ধি পাবে যদি শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব দেওয়া হয় এবং বিভিন্ন দেশে পাঠানো হয়। করোনা শুরু হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বাড়ছে হু করে। 1930 সালের পর দেশটির সবচেয়ে বড় ভয়াবহ অবস্থার মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে এবং আইএলওর তথ্য অনুযায়ী 330 কোটি কর্মজীবীর মধ্যে 81% বর্তমানে ক্ষতির সম্মুখীন এবং ইউএস এর বেকারত্বের হার 14.7% উঠে গিয়েছে এবং একটু পরে নিচ্ছি এবং 2 কোটি মানুষ চাকরি হারিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী অর্থনীতির দেশ বেকারত্বের সমস্যা বেড়ে গেছে। এই যে এইভাবে যখন বেকারত্বের সমস্যা বাড়ছে, এই সময় এরকম বাড়তি বোঝা একটি দেশ নিবে কিনা, নিতে রাজি হবে কিনা, কিংবা সেই দেশের সরকার যদি কোনোভাবে রাজি হয়ও জনগণ মেনে নেবে কিনা কিংবা বিরোধী দল মানবে কিনা। যদি না মেনে নেয় এবং বর্তমানে যে লোকরঞ্জনবাদের উত্থান, পপুলিজমের যে উত্থান, সেই উত্থানের সময়ে সেই দেশের অভ্যন্তরীণ কোন্দল এই শরণার্থীকে কেন্দ্র করে বাড়বে কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একটি সমস্যার সমাধান করতে গিয়ে যদি বিশ্বের 195টি দেশে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির কারণ করে দেই, সেটি বিশ্বের জন্য কতটা ইতিবাচক হবে সেই প্রশ্নটিও তাদের কাছে রইল। জি, আপনার প্রশ্নটি উত্থাপন করুন। প্রশ্নটি হলো আপনারা যদি আজকে কোনো কারণে শরণার্থী হয়ে যান তাহলে আসলে আপনারা কি কি অধিকার চান, সেই অধিকারটি একটু বলতেন। এক্সিস্টিং পলিসিতে কি কি অধিকার আছে আপনাদের, সেই অধিকারগুলো যদি একটু বলে যেতেন। ধন্যবাদ। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা 195টি দেশে যদি শরণার্থীদেরকে পুনর্বাসন করতে পারি, সেটি করার জন্য জাতিসংঘের যে পরিমাণ ক্ষমতা প্রয়োজন, যে পরিমাণ শক্তি প্রয়োজন, সেই পরিমাণ শক্তির অর্ধেকেরও অনেক কম শক্তি দিয়ে শুধুমাত্র নিপীড়ন রাষ্ট্রের উপর যদি আপনি চাপ সৃষ্টি করতে পারেন তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমাকে তো রিফিউজি হতে হচ্ছে না, তখন আর এই ব্যাপারটি থাকছে না। আজকে মিয়ানমারের দিকে তাকানো যদি যায়, বাংলাদেশ হলো এমন একটি দেশ যেই দেশটি ভিকটিম উইদাউট রিজন। এই যে সমস্যাটি তৈরি হচ্ছে, সেখানে আপনি যদি এই 10 লক্ষ রিফিউজিকে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে ভাগ করে দিতে চান, সেটি তো মিয়ানমারকে আরো উস্কে দেওয়া হলো যে তারা যে নিপীড়নটি করেছে সেই নিপীড়নটি সঠিক বিশ্বের বিভিন্ন দেশ ভাগ করে নিয়ে যাচ্ছে। আপনার উচিত বরং মিয়ানমারকে জোর করে বিশ্বের 195টি দেশ মিলে বলা তুমি অন্যায় করছো, তুমি নিপীড়ন করছো। এই ধরনের আন্তর্জাতিক নাগরিকত্ব দিলে যেটি হবে, অন্যান্য নিপীড়ক যে রাষ্ট্রগুলো রয়েছে কিংবা যারা নিপীড়নের পায়তারা করছে, মনোবাসনা করছে, তাদের জন্য একটি বড় নজির হবে যে এভাবে নিপীড়ন করলেই তাদেরকে আন্তর্জাতিক নাগরিকত্বের দোহাই দিয়ে তাড়িয়ে দেওয়া যাবে দেশ থেকে, এবং যেটি পরবর্তী সময় এই সংকটকে আরো বেশি ঘনীভূত করবে এবং এইভাবে মানুষকে নির্যাতন করা কিংবা তাদেরকে বাস্তুচ্যুত করার হার মোটেও কমবে না, বরং বাড়বে এবং সেক্ষেত্রে উদাহরণ হিসেবে এটি দেখানো হবে। তাই আজকে প্রত্যাশা করছি যে আজকের এই সংসদে শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করবে এই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতাকে। আমি আহ্বান জানাচ্ছি গঠনমূলক পর্বে সরকারি দলের শেষ বক্তা মাননীয় সরকার দলীয় সাংসদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার ধন্যবাদ। আসলে মাননীয় স্পিকার, আজকে যদি আমরা বিরোধী দলের দিকে লক্ষ্য করি, বিরোধী দল আজকে আসলে আমাদের গ্রাউন্ডটিকে কেন ধরতে পারি নাই। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলে গিয়েছেন যে এই সংসদ শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্বটি প্রদান করবে। এখন মাননীয় স্পিকার, এই সংসদে এমন কোনো প্রশ্ন উঠবে না আসলে মাননীয় স্পিকার কোনো দল ভেটো দেবে কি দেবে না, বরং মাননীয় স্পিকার আমরা এই সংসদ থেকে কথা বলছি, এটি পাশ হয়ে গেছে, পুরো পৃথিবীতে শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্বটি দেওয়া হবে। বরং কেন দেওয়া হবে, কিভাবে
মাননীয় স্পিকার এটি দেওয়া হবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে বিরোধী দলের মাননীয় স্পিকার এই যে উপনেতা কি বললেন, মায়ানমারকে চাপ দিতে হবে যদি আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান করি। এখন মাননীয় স্পিকার প্রশ্নটি হলো, মায়ানমারকে কার মাধ্যমে চাপটি দিব? আমি যদি আসলে মাননীয় স্পিকার ইউএস এর মাধ্যমে মায়ানমারকে চাপটি দিই, তাহলে চীন যদি ভেটো দেয়, মাননীয় স্পিকার আমি মনে হয় আপনাকে এই জায়গা থেকে বোঝাতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমরা ডিবেটটি করছি যে জাতিসংঘে এটি পাশ হয়ে গেছে, শরণার্থীদের আন্তর্জাতিক নাগরিকত্বটি দেওয়া হবে। এখন মাননীয় স্পিকার কোন দেশের মাধ্যমে কিভাবে দেওয়া হবে, কেন দেওয়া হবে, এটি হলো আমাদের আলোচনার বিষয়। মাননীয় স্পিকার এবার আপনি লক্ষ্য করুন, মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেতা আসলে এক্সিস্টিং পলিসিতে কথা বলে তিনি অনেক কথা বললেন। মাননীয় স্পিকার আসলে আমি তাদের কাছে একটি প্রশ্ন করেছিলাম, আজকে যদি তারা শরণার্থী হন তাহলে তারা একটি রাষ্ট্রের কাছ থেকে বা পৃথিবীর কাছ থেকে কি রাইটটি চান? মাননীয় স্পিকার প্রথম কথা হলো, আসলে আমরা পৃথিবীতে দেখেছি যেইখানে মাননীয় স্পিকার সংখ্যালঘিষ্ঠরা, মাননীয় স্পিকার পৃথিবীতে আজীবন পর্যন্ত এই যে আমি শরণার্থীদের সংখ্যালঘু হিসেবে অবশ্য আমি মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে এই যে তারা মাইনরিটি, শরণার্থীরা তো কোনো এলিয়েন না, তারা তো মানুষ। আজকে মাননীয় স্পিকার তাদের বক্তব্য শুনে মনে হলো আমেরিকার অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, ব্রিটেনের অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, পুরো পৃথিবীতে 195টি রাষ্ট্রের অর্থনৈতিক প্রবলেম। এই জন্য মাননীয় স্পিকার আমি আজকে শরণার্থীদেরকে আন্তর্জাতিক নাগরিকত্বটি দিব না, বরং কি করবো মাননীয় স্পিকার, এক্সিস্টিং পলিসি অনুযায়ী তাকে আইল্যান্ড কুর্দির মতো মরতে দিব। আজকে তাকে আমি সিরিয়ার শরণার্থীতে সেই জন্ম প্রশ্ন নিলে পর্যন্ত মাননীয় স্পিকার। হ্যাঁ, আমি কি প্রশ্ন করব? জি জি, প্রশ্নটি করুন। আচ্ছা, আপনি বলছেন যে কে মায়ানমারকে আদৌ চাপটা কে দিবে? এখন আপনি মনে করছেন মায়ানমারকে চাপ দেওয়ার মতো ক্যাপাবল কূটনীতি এখনো সৃষ্টি হয়নি, তাহলে আপনি কি করে মনে করেন? হ্যাঁ, আমি প্রশ্নটি করছি, একটু ওয়েট করতে হবে। তাহলে আপনি কি করে মনে করেন জাতিসংঘকে আমি 70 বছর যাবত ব্যর্থ হিসেবে গণ্য করছি, সেই জাতিসংঘই তার সুপার পাওয়ার কান্ট্রি গুলোকে বাধ্য করবে এই ধরনের আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদানের জন্য, তাদেরকে বাধ্য করতে পারবে? মানে জাতিসংঘ আদৌ এটা পারবে কিনা? আমি ক্লিয়ার। হ্যাঁ, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার যখন ভূমধ্যসাগরে আইল্যান্ড কুর্দির লাশটি পাওয়া গিয়েছিল মাননীয় স্পিকার, তখন প্রতিটা পৃথিবীর রাষ্ট্রনায়কই বলেছিল আইল্যান্ড কুর্দি বিশ্বের নাগরিক হতে পারতো। অর্থাৎ মাননীয় স্পিকার দেখুন, আমাদের টনক কোথায় নড়ে যখন মাননীয় স্পিকার কোনো শিশু আজকে শরণার্থী শিবিরে মারা যাচ্ছে, বা কোনো নারী নির্মমভাবে সেক্সুয়ালি মাননীয় স্পিকার তার উপর বিরূপ অত্যাচার করা হচ্ছে, ঠিক তখন মনে হচ্ছে মাননীয় স্পিকার আসলে তাদেরকে হিউম্যান যে রাইটটি ছিল, তারা আসলে মাননীয় স্পিকার মেজরিটির কাছ থেকে কিছু রাইট পেত। মাননীয় স্পিকার এই যে জায়গাটি, মাননীয় স্পিকার আমার দলের দ্বিতীয় বক্তা যেখানে শেষ করলেন অ্যানালিটিক্যাল আর্গুমেন্টের জায়গাটিতে, যেখানে মাননীয় স্পিকার আসলে দেখুন, সরকার দল বিরোধী দলের নেতা একটি প্রশ্ন করে গেছিলেন যে রাষ্ট্রের মধ্যে আন্তদ্বন্দ্ব। মাননীয় স্পিকার আসলে দেখুন, আমরা যখন আজকে রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি বাংলাদেশ, তখন মাননীয় স্পিকার প্রথম যখন তুরস্ক মাননীয় স্পিকার আজকে বাংলাদেশে ত্রাণ নিয়ে আসে, এবং মাননীয় স্পিকার এই রোহিঙ্গা ইস্যুতে কিন্তু বাংলাদেশের মাননীয় স্পিকার যে শরণার্থী বিষয়ক যে কনভেনশন ছিল, সেই কনভেনশনে স্বাক্ষর না করা সত্ত্বেও কিন্তু মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। এবং মাননীয় স্পিকার দেখুন, আজকে যদি আমি রোহিঙ্গাকে মাননীয় স্পিকার ইন্টারন্যাশনাল নাগরিকত্ব সিটিজেনশিপের ব্যবস্থাটি করতে পারতাম, তাহলে মাননীয় স্পিকার তাহলে আজকে দিনের পর দিন তাদের এখানে কর্মবিমুখ হয়ে বসে থাকতে হতো না। তারা মাননীয় স্পিকার আজকে তাদের যে লোয়ার ক্লাস, মিডিল ক্লাস বা আপার ক্লাস যে স্কিল আছে, সেই স্কিল অনুযায়ী তারা কাজ করে অর্থনীতিতে সহায়তা করতে পারতো, দেশকে ট্যাক্স দিতে পারতো। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আসলে দেশের জনগণের কথা বললেন যে আসলে দেশের জনগণ তাদেরকে চায় কিনা। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমি নিতে পারছি না, সরি। আজকে মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আপনি যদি আসলে আজকে একটি দেশের কথা বিবেচনা করে আপনি ডিগনিটির, মোরাল ডিগনিটির জায়গাটিতে দাঁড়িয়ে যদি আজকে এই মাইনরিটিকে সেই দিনের পর দিন এক্সিস্টিং পলিসি অনুযায়ী শরণার্থী শিবিরে রাখেন, তাহলে মাননীয় স্পিকার আসলে আমরা যদি পরবর্তীতে কোনো কারণে শরণার্থী হয়ে যায়, তাহলে মাননীয় স্পিকার আমাদের এই হতাশার দিনটি দেখতে হবে। আর মাননীয় স্পিকার মেন কথা হলো, আজকে বিরোধী দল জায়গাটিকে ধরতেই পারিনি। আমাদের মেন যে কথাটি ছিল, আজকে আমাদের 195টি দেশে আমরা এই আইন, এই জিনিসটি পাশ করতে হবে যে আন্তর্জাতিক নাগরিকত্বটি প্রদান করবে। এটি কখনো নয় যে আসলে জাতিসংঘের 5টি রাষ্ট্র, মাননীয় স্পিকার আমি পুরো সেন্টে নিচ্ছি, ভেটো দেওয়ার পরেও আসলে কিভাবে এত কিছু করা সম্ভব। মাননীয় স্পিকার বিরোধী দলের উপনেতা বললেন আসলে অধিভুক্ত দেশ কারা বা তাদের ভেতরে জঙ্গি হবে কিনা। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তাদের ভেতরে যদি জঙ্গি হয়ে থাকে, ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী তারা শরণার্থীর ভিতরে পড়বে না। আশা করি আপনি এই লটি
স্পষ্টভাবে বুঝে নেবেন। তাই মাননীয় স্পিকার আজকে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, সেই জায়গাটিতে মাননীয় স্পিকার আমরা দেখিয়েছি আজকে প্রিন্সিপাল আর্গুমেন্ট থেকে, অ্যানালিটিক্যাল আর্গুমেন্ট থেকে, কজ এন্ড ইমপ্যাক্ট এবং কম্পেয়ার আর্গুমেন্টের যে জায়গাটি থেকে, অর্থাৎ একটি মানুষকে যদি আমি মোরাল ডিগনিটির জায়গা থেকে দেখি, একটা রাষ্ট্রকে তাকে নিয়ে মাননীয় স্পিকার সে অর্থনৈতিক একটা বিশাল অবদান রাখতে পারবে, বা পলিটিক্যাল জায়গা থেকে দেখুন, যখন আসলে বাংলাদেশের সাথে আসলে রোহিঙ্গাকে স্থান দেওয়ার পর থেকে বাংলাদেশ কিন্তু একটা হিউম্যানিটির দেশ হিসেবে পরিচিত পেয়েছে। সেই জায়গাটিতে আপনি যদি জাপান, জার্মান, ইউএসএ, ইভেন মাননীয় স্পিকার যে কোনো চীন, যে কোনো দেশে কিন্তু মাননীয় স্পিকার বাংলাদেশকে একটি মানবতার দেশ হিসেবে উপাধি দিয়েছে। অর্থাৎ দেখুন মাননীয় স্পিকার এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের কিন্তু একটা পলিটিক্যাল জায়গাটি ছিল, সেই মাননীয় স্পিকার 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার এই যে জায়গাটি ছিল, অর্থাৎ আমরা পলিটিক্যাল ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক, এবং মাননীয় স্পিকার একটি মোরাল জায়গা থেকে একটি সংখ্যালঘু সমাজকে মাননীয় স্পিকার আসলে পৃথিবীতে বাঁচার মতো বাঁচতে দিব, যেটি আসলে বিরোধী দলের এক্সিস্টিং পলিসিতে কোনোভাবে এই পৃথিবীতে সম্ভব নয়। তাই মাননীয় স্পিকার আজকে সংসদে আমি আপনার কাছে অনুরোধ করছি এই দাবিটি যেন গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় সাংসদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এখন আমি আহ্বান জানাচ্ছি গঠনমূলক পর্বের শেষ বক্তা মাননীয় বিরোধী দলীয় সাংসদ তার বক্তব্য উপস্থাপন করবেন। স্পিকার একটু আগে তিনি একটি কথা বললেন, এখন আমার প্রশ্নটি হচ্ছে, আপনি ওই নাগরিকের কাছ থেকে তার স্কিল দিয়ে কাজ করিয়ে নেবেন, তার বেতন থেকে ট্যাক্স কেটে নেবেন, কিন্তু সেই নাগরিকত্ব সেই নাগরিককে আপনি আপনার দেশে ভোট দিতে দিবেন না, তাহলে এটা কি ধরনের নাগরিকত্ব? এবার আসুন, আপনি যে নাগরিককে আন্তর্জাতিক নাগরিকত্ব প্রদান করছেন, নাগরিকত্ব সবচেয়ে বড় টার্মই হচ্ছে তার গণতন্ত্রের চর্চা করতে হবে, তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আপনি তাকে কোনো রাজনৈতিক ভাবে মত প্রকাশের স্বাধীনতাই আপনার দেশে করতে দিচ্ছেন না, তাহলে আপনি কি ধরনের নাগরিকত্ব দিচ্ছেন? আপনি আজকে মানবতার কথা বলছেন, আপনি কখন আপনার মানবতা ঠিক তখন কোথায় ছিল যখন এই মানুষগুলো শরণার্থী হিসেবে গ্রিস থেকে মানুষ, সিরিয়া থেকে মানুষগুলো গিয়ে যখন ইউরোপে আঘাত হানছিল, তখন আপনার মানবতা কোথায় ছিল? তখন কেন আপনি ইউরোপকে বাধ্য করতে পারেননি এই শরণার্থীগুলোকে নিয়ে? তখন আপনার মানবতা কোথায় ছিল যখন মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে এই রোহিঙ্গা গুলো এসে পড়েছিল? তখন কেন আপনি বাংলাদেশের হয়ে মায়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারেননি? তখন আপনার এই নাগরিকত্ব দেওয়ার আইডিয়াটি কোথায় ছিল? আসলে মাননীয় স্পিকার, এই নাগরিকত্ব দেওয়ার যে নব্য আইডিয়াটি, যিনি অলরেডি তার সংজ্ঞায়নে মারপেঁচে ফেলে প্রধানমন্ত্রী ক্ষমতা বলে এটিকে তিনি পাশ করিয়ে নিয়েছেন, আসলে ধরেই নিন ধরেন পাশ করে নিয়েছে, আদৌ কি নাগরিকত্ব শরণার্থীদের সমস্যাগুলো সমাধান করবে কি? এবার আসছেন, তারা বলার চেষ্টা করলো যে ওই নাগরিকদের জব দিবে, তাহলে চাকরি দেবেন। আপনি কেন এক্সিস্টিং পলিসিতে, ইতোমধ্যে আমরা দেখেছি বিভিন্ন দেশগুলো কিন্তু সেই শরণার্থীদেরকে নিয়েছে, শরণার্থীদের জব দিচ্ছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তো আপনার সামাজিক নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যেই কারণে এই মানুষগুলো আসলে এখন শোষণের শিকার। সেই শোষণের শিকার যে দেশগুলো, যে নিপীড়নকারী দেশগুলো, সেই নিপীড়নকারী দেশগুলোর সমস্যাকে সমাধান করাই কিন্তু আপনার জন্য ফ্রুটফুল ছিল। তার মানে আপনি এই নাগরিকত্ব দেওয়ার মধ্যে একটি সুইফট পলিসি খাটাচ্ছেন। সেটা কি? আপনি যেই দেশগুলো ইতিমধ্যে, যেমন মায়ানমার ইতিমধ্যে অত্যাচার চালাচ্ছে, আপনি মায়ানমারকে কিছু বলছেন না, কিন্তু মায়ানমার থেকে অত্যাচারিত হয়ে যারা বেরোচ্ছে তাদেরকে কিছু সুবিধা দিয়ে আপনি একটা নাগরিকত্বের কাগজ তার মুখে গুঁজে দিয়েছেন, কিন্তু মায়ানমারের সমস্যাকে কিন্তু সমাধান করতে পারছেন না। তার মানে আপনার এই পলিসিটি কিন্তু আসলে দিন দিন সমস্যা তৈরি করবে, এবং সমস্যা থেকে কিছু মানুষের সৃষ্টি করবে, যে মানুষগুলো ঘর হারা হবে, জমি হারা হবে, দেশ হারা হবে। সে মানুষগুলোকে আপনি কিছু সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু মানুষগুলোর আদৌ সত্যিকার অর্থে আপনি কোনো পুনর্বাসন সৃষ্টি করতে পারবেন না। আপনারা দেখেছি গত 50 বছরে কয়েক লক্ষ মানুষ অভিবাসী সৃষ্টি হয়েছে, বৈধ অভিবাসী সৃষ্টি হয়েছে, অবৈধ অভিবাসী সৃষ্টি হয়েছে, শরণার্থীর সৃষ্টি হয়েছে। এই শরণার্থীগুলোকে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের সমস্যাটি সমাধান করতে পারিনি। তার আরেকটি কথা বলেছিলেন, মৌলিক চাহিদা। পৃথিবীর যে কোনো কান্ট্রি তার নাগরিকদেরকে মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম। আমরা যে 10 লক্ষ রোহিঙ্গা এনে আমাদের দেশে রেখেছি, আমরাও কিন্তু তাদের মৌলিক চাহিদা পূরণ করছি। আদৌ কি মৌলিক চাহিদা পূরণ করাটাই তার সামাজিক নিরাপত্তার মধ্যে করে নিচ্ছে? সামাজিক নিরাপত্তার মধ্যে পড়ে? মৌলিক চাহিদা পূরণ করলেই কি একটা মানুষ তার জীবনে সবকিছু ফিরে পেয়ে যায়? প্রশ্ন হচ্ছে না। প্রশ্ন হচ্ছে সেই মানুষটিকে তার পরিবার, তার নিরাপত্তা, তার দেশটিকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল, যেটি আপনার এক্সিস্টিং পলিসিতে নাই। আপনি তার দেশকে ফিরিয়ে না দিয়ে বরং আরো অন্যান্য দেশগুলোর মধ্যে তাকে ফিরিয়ে দিচ্ছেন, অন্য দেশগুলো তাকে উপহার দিচ্ছেন। আসলে উপহার না, ওই দেশগুলোতে সে যাবে, কাজ করবে, খাটবে, দুটো খেতে পারবে, কিন্তু তার কথা বলার জায়গা থাকবে না, বাক স্বাধীনতা থাকবে না, তার সার্বভৌমত্ব থাকবে না। তাহলে এটা কি ধরনের আন্তর্জাতিক নাগরিকত্বের কথা বলছেন? প্রশ্নটি নেব। প্রশ্নটি হলো, আপনি আপনাদের দল কেন আজকে এক্সিস্টিং পলিসিতে এই যে অধিকারগুলো বাস্তবায়ন করতে পারছে না, এর কারণগুলো যদি ব্যাখ্যা করতেন। আচ্ছা, প্রথমত বিতর্কটি হচ্ছে সম্ভাব্যতার বিতর্ক। আজকে আপনি পসিবিলিটি নিয়ে বিতর্ক করছেন, আপনার পলিসির পসিবিলিটি কতটুকু। এখানে আমরা দেখিয়েছি আপনার পলিসির পসিবিলিটি নেই। আর আমরা এখন দেখাবো যে আমরা যদি
এক্সিস্টিং পলিসি গুলোকে ফ্রুটফুল করতে চাই, তাহলে আমাদের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। যে কূটনৈতিক তৎপরতা আমাদের এই মিত্র শক্তির রাষ্ট্রগুলো, অভিভাবক রাষ্ট্রগুলো চাইলে করতে পারে। ইউএন চাইলে এখন তার কূটনৈতিক দক্ষতা বাড়াতে পারে। ইউএন চাইলে আন্তর্জাতিক ভাবে এই অভিভাবক রাষ্ট্রগুলোর মাধ্যমে কিন্তু মায়ানমার ও অন্যান্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারে। কিন্তু আন্তর্জাতিক নাগরিকত্ব দেওয়া হলে কিন্তু তখন আর আসলে চাপ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ যেই নাগরিকগুলো ইতিমধ্যে সেখান থেকে বেরোয় আসতেছে আপনি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। কিন্তু এই পুনর্বাসনটা তো আমাদের প্রয়োজন ছিল না, আমাদের প্রয়োজন ছিল তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া, পুনর্গঠন করা। কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় ব্যর্থ। আমরা দেখাতে সক্ষম হয়েছি এই আন্তর্জাতিক নাগরিকত্ব, আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা বলার চেষ্টা করেছি যে এই আন্তর্জাতিক নাগরিকত্ব দেওয়ার মধ্য দিয়ে ওই দেশের, অর্থাৎ যেই দেশে নাগরিকরা ইতিমধ্যে রয়েছে ওই দেশের নাগরিকদের অধিকারটি ব্যাহত হবে। ধরেন আজকে যদি বাংলাদেশে আমাদের নিজস্ব নাগরিকের অধিকার ব্যাহত হবে যদি রোহিঙ্গারা আমাদের মধ্যে এসে ঢুকে, জঙ্গিবাদ বেড়ে যাবে। কারণ এই ধরনের শোষণ, যারা শোষিত হয়ে আছে তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণ মানসিকতা কাজ করে। তারা প্রতিশোধ নিতে চায়, এবার যে কোনো কারোর উপর প্রতিশোধ নিতে চায়, এবং এই প্রতিশোধ পরায়ণে কিন্তু এক সময় আমরা দেখেছি কত বড় বড় জঙ্গি সৃষ্টি করেছে। আমরা ইন্ডিয়া পাকিস্তান ভাগ হওয়ার সময় দেখেছি আজকে পাকিস্তানের সবচেয়ে বড় বড় জঙ্গি সংস্থাগুলোর পিছনেই কিন্তু ছিল সেই ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল ল, যেটি আসলে ইন্ডিয়া থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য তাদের মধ্যে মানসিকতার সৃষ্টি হয়েছিল। এই ধরনের মনস্তাত্ত্বিক জঙ্গিবাদ বেড়ে যাবে, সন্ত্রাসবাদ বেড়ে যাবে, অস্ত্রের চালানগুলো দিন দিন বেড়ে যাবে। আমরা দেখেছি রোহিঙ্গারা কতটা বেশি আজকে অ্যাগ্রেসিভ, তারা মাদক থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের মধ্যে পাচার করতে পারে। এখন আপনি যদি তাদেরকে দেশের মধ্যে ঢুকতে দেন, তারা কিন্তু আপনার দেশকে আসলে আপনার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গ করে ফেলবে। আপনার আমার মতো সাধারণ নাগরিক যারা আছে তাদের নাগরিকর অধিকারগুলোকে তারা খর্ব করবে। এবার আসুন, নিপীড়নকারী গোষ্ঠী অর্থাৎ মায়ানমারের কথাই দুই ধরে নেই, মায়ানমার কিন্তু এই জায়গায় বিশাল বড় একটা সুবিধা পেয়ে যাবে। যখন সে দেখবে তার প্রতি কোনো ধরনের কূটনৈতিক দমন আসছে না, কূটনৈতিক অবরোধ আসছে না, কোনো অর্থনৈতিক ভাবে তাকে অবরোধ করা হচ্ছে না, বরং সে যাদেরকে তার দেশ থেকে বিতাড়িত করে দেওয়া ছিল তাদেরকেই অন্য দেশ, বাংলাদেশ অথবা ভারত বা চায়নাই ধরে নেন, এই তিনটা দেশ কোনো না কোনো ভাবে ভাগ ভাগ করে তার জনগণকে নিয়ে নিয়েছে এবং তার পরবর্তীতে তার প্রতি কোনো প্রেশার সৃষ্টি করা হয়নি। তখন মায়ানমারের মতো অন্যান্য দেশগুলো, এমনকি চায়নার কথাও যদি ধরি, আজকে চায়না কিন্তু তারপরে দিয়ে উইঘুরের মুসলমানগুলোকে আজকে বিতাড়িত করে দিবে। তখন আপনি বাংলাদেশ হিসেবে কি উইঘুরের মুসলমানগুলোকে নিতেও কি আপনি প্রস্তুত থাকবেন কিনা, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। অর্থাৎ শরণার্থী সমস্যার সমাধান করতে হলে কখনোই সেটিকে আন্তর্জাতিক নাগরিকত্বের জালে বুনলে হবে না, বরং দেখতে হবে এই শরণার্থী সমস্যাটি সৃষ্টি কোথা থেকে হয়। সৃষ্টি হয় নিপীড়নকারী দেশ থেকে। আমাদের চেষ্টা করতে হবে নিপীড়নকারী দেশের উপর কূটনৈতিক অবরোধ বা কূটনৈতিক চাপ সৃষ্টি করে সেই সমস্যাটি সমাধান করা। তারা আরেকটি কথা বললেন যে জাতিসংঘ চাইলে তো, জাতিসংঘতে যেহেতু পাশ হয়ে গেছে, জাতিসংঘ বাধ্য করবে ওই দেশগুলোকে এই শরণার্থীগুলোকে নেওয়ার জন্য। জাতিসংঘ কিন্তু ইতিমধ্যে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু তারপরও জাতিসংঘ ব্যর্থ হয়েছে। কিভাবে? কারণ জাতিসংঘ এখন পর্যন্ত বারবার চেষ্টা করেছিল গ্রিসের বুক দিয়ে যখন আছে সিরিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিল শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, তখনও কিন্তু জাতিসংঘ চেষ্টা করেছিল তাদেরকে রিসিভ করানোর জন্য, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে কিন্তু তাদেরকে ফ্রুটফুলি গ্রহণ করে নাই। তাহলে জাতিসংঘ এখন এক্সিস্টিং পলিসিতেই যেটা পারে নাই, তাহলে নতুন একটি পলিসি দাঁড় করিয়ে জাতিসংঘ সেটা কিভাবে পারবে? আপনি জানেন কিছুদিন আগেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ হেলথ অর্গানাইজেশনের যে ফান্ডিং ছিল সেটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আজকে সুপার কান্ট্রিগুলো চাইলেই কিন্তু জাতিসংঘের উপর, সুপার কান্ট্রিগুলো চাইলেই কিন্তু জাতিসংঘের উপর যে কোনো ধরনের রিভেঞ্জ নিতে পারে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে আজকে হুকে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে বারবার থ্রেট দিয়েছে করোনা পরিস্থিতির কারণে। আমরা দেখেছি ব্রিটিশ সরকার কিভাবে জাতিসংঘের উপর আস্থা হারিয়ে ফেলেছিল মাঝখানে। অর্থাৎ পৃথিবীর যে বড় বড় অভিভাবক রাষ্ট্রগুলো যারা এই শরণার্থীর সিস্টেমাইজ গুলো মেনটেন করে, আজকে যে শরণার্থী সৃষ্টি করায় তারা, আপনি জানেন সিরিয়ার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ লাগানোর কারণেই কিন্তু লাখ লাখ শরণার্থীর সৃষ্টি হয়েছে। অর্থাৎ যারা এই কাজগুলো পেছন থেকে করে, তারাই যখন সমাধানের বিপক্ষে এসে কোনো কাজ করে না, তখন আপনি কি করে মনে করেন যে আপনার এই নাগরিকত্ব পলিসি আসলে এই শরণার্থীদের একটা সঠিক স্থায়ী সমাধান এনে দিতে পারে? প্রথম কথা হচ্ছে আপনারা কোনো ধরনের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী সমাধানের কথা তো বলেনই, বরং আপনারা বলেছেন যে যতদিন পর্যন্ত সংঘাত সমাধান না হয়, যতদিন পর্যন্ত সংঘাত সমাধান তো
কখনোই হবে না যখন আপনি সংঘাত সমাধানের চেষ্টা না করবেন। আপনার পলিসিতে সংঘাত সমাধানের কোনো চেষ্টাই নেই, বরং তাদের সংঘাতটাকে প্রশমিত করার চেষ্টা করা হয়েছে। আমি শেষ করছি 10 সেকেন্ডের মধ্যে। আপনার পলিসিতে সংঘাতটাকে প্রশমিত করার চেষ্টা হয়েছে। আমরা এর জন্য এই পয়েন্ট থেকে বিরোধিতা করি। আমরা 5টা গ্রাউন্ড দেখিয়েছি। নিপীড়নকারী গোষ্ঠী অবৈধ সুবিধা পাবে, জঙ্গিবাদ বাড়বে, অভ্যন্তরীণ কোন্দল পাবে, নাগরিক অধিকার ব্যাহত হবে, এবং এর মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থে ধন্যবাদ। শরণার্থীদের কোনো ধরনের পুনর্বাসন বা ধন্যবাদ পুনর্গঠন হবে না। বিরোধী দলের ধন্যবাদ সাংসদকে। স্পিকার, ধন্যবাদ সকলকে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো এই পর্যায়ে মাননীয় বিরোধী দলীয় সাংসদের বক্তব্যের মাধ্যমে আজকের গঠনমূলক পর্বের সমাপ্তি ঘটেছে। চুক্তি খণ্ডন পর্বে বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলের উপনেতা, যিনি হচ্ছে চুক্তি খণ্ডন করবেন, সাইফুল ইসলাম খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা বলছে যে একটি দেশের উপর না থেকে শরণার্থীদেরকে তারা বিভিন্ন দেশে দিয়ে দিবে, এতে একটি দেশের উপর চাপ কম পড়বে এবং এর মধ্যে তারা চেষ্টা করবে এই সমস্যার সমাধান করতে, এবং সমস্যার সমাধান যদি সে করতে পারে তাহলে সে আবার তাদেরকে ফেরত দিবে, এরকম একটি ইঙ্গিত দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত থাকবে। তার মানে সমস্যার সমাধান হলে আবার তাদেরকে ফিরিয়ে দেবে, এরকম একটি আশ্বাসও এখানে রয়ে গেছে। এখন লক্ষ্য করুন যে এই আশ্বাসটি সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি, এজন্য যে বহু বছর ধরে শরণার্থী সমস্যা চলে আসছে বিশ্বে, কিন্তু তার কোনো সমাধান হয়নি। সমাধান না হওয়ার ফলে বর্তমানে তিনি এই প্রস্তাবটি বা এই ব্যাপারটি প্রয়োগ করতে চাচ্ছেন। তার মানে এটির যদি প্রয়োগ হয়ে যায় একবার, তাহলে সেটি আর পুনরায় রদ করা সম্ভব হবে না, না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতায় সেটি প্রমাণিত হয়েছে যে এটি তারা পারছে না। এখন যেই জাতিসংঘ একটি মাত্র রাষ্ট্রকে নানাভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারছে না, সেই জাতিসংঘ প্রত্যেকটি রাষ্ট্রকে কি ধরলাম যে প্রত্যেকটি দেশের জন্য 50,000 নাগরিক করে পড়বে, সেটি নিতে বাধ্য করতে পারবে? একটি ব্যাপার হলো জাতিসংঘের অধিবেশনে রাজি হয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেই ব্যাপারটি মার্কিন সিনেটে এসে পাশ করানো কিন্তু এক ব্যাপার নয়, সরকার পতন হয়ে যাবে মাননীয় স্পিকার। এখন লক্ষ্য করুন যে নাগরিকত্বের ব্যাপারটি কত বড় ভয়াবহ সমস্যা তৈরি হতে পারে। আমরা দেখেছি শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহ হয়েছে, প্রায় 30 বছর পর্যন্ত গৃহযুদ্ধ ছিল সেখানে নাগরিকত্ব নিয়ে। পুরো ভারত অস্থির হয়ে গেছে নাগরিকপঞ্জি এনআরসি নিয়ে। অর্থাৎ যে আপনি হেসে খেলে বললেন 30,000 মানুষকে জায়গা দেব, আর সেটি সব দেশ সমানভাবে মেনে নিবে। হ্যাঁ, হতে পারে আপনার মানবিকতার দোহাই দিয়ে কয়েকটি দেশ রাজি হতে পারে, কিন্তু সব দেশ রাজি হবে এটি মোটেও প্রত্যাশা করা উচিত নয়, এবং সেটি বাস্তবও নয়। এখন লক্ষ্য করা যাক যে সমস্ত দেশগুলোতে এই সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্ত দেশগুলো মধ্যে রয়েছে সিরিয়া, আফগানিস্তান, সাউথ সুদান, মিয়ানমার, সোমালিয়া, সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরিত্রিয়া এবং বুরুন্ডি। এই দেশগুলোর অর্থনীতির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে খুব বেশি উন্নত অর্থনীতির দেশ এরা নয়। এদের যে মানুষগুলো শরণার্থী হচ্ছে, এদেরকে যখন আপনি আন্তর্জাতিক নাগরিকত্বের একটি সুযোগ দেবেন, এদের সাথে অভিবাসীরাও মিশে যাবে। অভিবাসী আর শরণার্থী কিন্তু এক কথা নয়, অর্থাৎ আপনার এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে অনেক গুণে। বর্তমানে ইউএনএইচসিআর এর সর্বশেষ রিপোর্ট মতে 2019 সালের রিপোর্ট মতে 7,80,00,000 শরণার্থী রয়েছে, কিন্তু আপনি যখন এটি বাস্তবায়ন করতে যাবেন কিংবা এটি যখন শুরু করতে যাবেন তখন দেখবেন এই পরিমাণ অনেক গুণে বেড়ে যাচ্ছে। তারা বলেছে এক আইল্যান্ড কুর্দির কথা, যখন ইতালি ঘোষণা দিল অবৈধদেরকে বৈধ করা হবে, তখন ভূমধ্য সাগরে স্রোত বয়ে গেল শরণার্থী এবং অভিবাসীদের ইতালিতে আশ্রয় নেওয়ার। জি, অল্প 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। 10 সেকেন্ড দেওয়া হলো, দ্রুত। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা দেখলাম যে ইতালি যখন এই সুযোগটি ঘোষণা করলো গেল এবং বিভিন্ন এনজিও গুলো তাদেরকে উদ্ধার করলো। অর্থাৎ আইল্যান্ড কুর্দিদের ভিড় কিন্তু শুধুমাত্র স্বীকৃতি দিলেই থামবে এটি নয়, স্বীকৃতি দিলে বরং কখনো কখনো বাড়েও, এটিও আমরা দেখেছি, কারণ অভিবাসীরাও সেখানে যে যুক্ত হয়। তাই প্রত্যাশা করছে আজকের এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপনের জন্য। তো এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপন করার জন্য, এবং তার বক্তব্যের মাধ্যমে আজকের যে বক্তব্য পর্যায়টি শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দেখেন এখন কিন্তু আমরা
বক্তব্য প্রদান শেষ। এখন আমি চেষ্টা করব যে তাদের ওয়ার্ল্ডের সাথে আমার ওয়ার্ল্ডের কি কম্প্যারিজন থাকতে পারে, কোন ক্লাস পয়েন্ট থাকতে পারে মাননীয় স্পিকার, কারা আপার হ্যান্ড পাচ্ছে মাননীয় স্পিকার, সেই বিষয় নিয়ে আলোচনা করবো মাননীয় স্পিকার। প্রথমে মাননীয় স্পিকার, তাদের সাথে যে প্রথম ক্লাস পয়েন্ট আসছে মানে কখনো আন্তর্জাতিক নাগরিকত্ব দেবে না মাননীয় স্পিকার, মানে নতুন সমস্যার সৃষ্টি হবে মাননীয় স্পিকার। এক্ষেত্রে যদি আমি চিন্তা করি মাননীয় স্পিকার, আমাদের যে এক্সিস্টিং যে সমস্যাটা আছে মাননীয় স্পিকার, সেই সমস্যাটাই যদি সমস্যার সমাধান না করে মাননীয় স্পিকার, নতুন সমস্যা কিভাবে আসবে, তাকে কিভাবে ট্যাকেল দেবো মাননীয় স্পিকার, সে নিয়ে কিন্তু আলোচনা, সেটা পরে দেখা যাবে মাননীয় স্পিকার। আমরা প্রথমে যে এক্সিস্টিং সমস্যাটা আছে মাননীয় স্পিকার, সেই সমস্যাটাকে উত্তরণ করবো। সুতরাং আমরা যেহেতু আমাদের পলিসি দিয়ে, আমাদের যে প্রিন্সিপাল দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারবো, সুতরাং আমরা এখানে আবার পাই মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার, তাদের হচ্ছে ডিএলসি কি বলে গেলেন মাননীয় স্পিকার, জঙ্গিবাদ, অস্থিরতা, বৃদ্ধি পায় মাননীয় স্পিকার। এখন দেখেন যে এক্সিস্টিং পলিসিতে যে শরণার্থীরা রয়েছে মাননীয় স্পিকার, তাদেরই কিন্তু তাদের প্রভাবে যে সকল হোস্ট কান্ট্রি আছে সেই সকল দেশের আনরেস্ট হচ্ছে মাননীয় স্পিকার। সেই সকল দেশ থেকে মাননীয় স্পিকার, সেই রোহিঙ্গা ক্যাম্প বা অন্যান্য শরণার্থী শিবির থেকে মাননীয় স্পিকার নতুন নতুন লোক চলে আসে মাননীয় স্পিকার, ব্যাটেল করতে মাননীয় স্পিকার, আইএস এর হয়ে মাননীয় স্পিকার, কখনো দেখা যাচ্ছে হিজবুত তাহরীর হয়ে মাননীয় স্পিকার, কখনো দেখা যাচ্ছে এআরএস হয়ে মাননীয় স্পিকার, যে তারা বিভিন্ন খন্ড খন্ড ভাবে মানে মাননীয় স্পিকার অ্যাটাক, জঙ্গি হামলা চালাচ্ছে মাননীয় স্পিকার। এই সকল বিভিন্ন রকম শরণার্থী শিবির থেকে মাননীয় স্পিকার। আমরা এই যে এখানে কিন্তু আমাদের এক্সিস্টিং ল দিয়ে বিচার করতে পারবো না মাননীয় স্পিকার, কারণ তারা আমাদের সংবিধান বলে আমাদের দেশের নাগরিকদের আমাদের আইন দিয়ে বিচার হবে মাননীয় স্পিকার। কিন্তু তারা যেহেতু নাগরিকত্ব না মাননীয় স্পিকার, সেহেতু আমাদের দ্বারা এখানে তাদের সুবিধা হবে মাননীয় স্পিকার যদি আমরা এটা দিই, আমাদের নিজের আইন দিয়ে বিচার করতে মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার তারা ফ্রেম আউট হয়ে যায় প্রথমে, কেননা হচ্ছে তারা এটা কেন করবে, কিভাবে করবে, পলিসি দিয়ে দেখে গেছে মাননীয় স্পিকার। এক্সিস্টিং যে আমাদের দাবিটা উত্থাপন করুন, সেই দাবিতে ভালো খারাপ সেটার দিকে না দিকে মানুষকে তারা এক্সিস্টিং পলিসি কিভাবে করব, কিভাবে না করব, সেটা নিয়ে আলোচনা করছে। প্রথমে ফ্রেম আউট হয়ে যায় মাননীয় স্পিকার। এরপরে দেখেন মাননীয় স্পিকার, হুইপ বলেন কি যে লাইভ ভার্সেস মত প্রকাশের মাধ্যমে একটা আর্গুমেন্ট দেখায় মাননীয় স্পিকার। আমরা অবশ্যই মানুষের প্রথম থেকে বলেছি আমরা হিউম্যানিটেরিয়ান সিস্টেমেটিক থেকে করবো, মানে মোরালিটি থেকে ডিবেট করবো মাননীয় স্পিকার। সুতরাং এখানে আমরা লাইফকে আগে নিবো মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা পরে মাননীয় স্পিকার। যারা লাইফটাই লিড করতে পারছেন মাননীয় স্পিকার, যারা লাইফ এর এর সম্পূর্ণভাবে মজা নিতে পারছে মানুষকে, তারা কিভাবে মানুষের মত প্রকাশ আগে পায় মানুষকে। প্রথমে লাইফ, তারপরে মত প্রকাশ যদি হয় সেটা পরে দেখা যাবে মানুষকে, কিন্তু আমরা লাইফটাই আগে নেবো মানুষকে, এটা হচ্ছে ট্রেড অফ। এরপর মানুষকে তারা বলেন কূটনৈতিক তৎপরতা এক্সিস্টিং পলিসিতে এর মাধ্যমে কাজ করবে মানুষকে। এক্সিস্টিং পলিসিতে লুপ হোল আছে জন্য, বাবল গুলা ফাটানোর জন্য মানুষকে আমরা নতুন একটা পলিসিতে নিয়েছি মানুষ স্পিকার, যে শরণার্থীতে আন্তর্জাতিক নাগরিকত্ব দেবো মানুষ স্পিকার। যদি এক্সিস্টিং পলিসিতে সমস্যার সমাধান হতো মানুষ স্পিকার, এতদিনে কিন্তু সেটা সমাধান হয়ে যেত মানুষ স্পিকার, যা আর্জেন্সির সাথে বা ডিবেটের তাদের যায় না মানুষ স্পিকার, তারা ফ্রেম আউট হয়ে যায়। এরপর মানুষ কূটনৈতিক তৎপরতা কতদিন পর করবে মানুষ স্পিকার, ততদিন আমাদের এই শরণার্থী ভাই বোনেরা, ততদিন মানুষরা কিভাবে থাকবে মানুষ স্পিকার, সেই কিছু বলে যান না মানুষ স্পিকার। তারা শুধু বলে গেলেন যে তারা ইম্প্যাক্ট গুলো দেখালেন মানুষ, কিন্তু যে আর্গুমেন্ট মোরাল জায়গা থেকে মানুষ স্পিকার, মূল কেন্দ্রবিন্দু থেকে মানুষ স্পিকার, তাদের যে লাইফ এন্ড ডেথের যে ম্যাটারটা মানুষ স্পিকার, সেটা নিয়ে আলোচনা করে মানুষ স্পিকার, তারা যে অন্যান্য সুবিধার দিকে আলোচনা করে মানুষ স্পিকার। এরপরে মাননীয় স্পিকার, তারা আরো অন্যান্য ভাবে দেখাতে বলেন যে কি কূটনৈতিক ভাবে আগামী মানুষকে, কূটনৈতিক ভাবে যদি আগাতে তাহলে কিন্তু এতদিন মায়ানমারের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সুতরাং এই বলি যে এই সংসদ এই প্রস্তাবটি গ্রহণ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে, সুন্দর বিতর্ক উপহার দিয়েছেন এবং আমি এনজয় করেছি। যেহেতু আমাদের বিচারক 3 জন ছিলেন না, বা হচ্ছে স্পিকার এবং 2 জন বিচারক সহ আমরা 3 জনকে পাইনি, 2 জনকে পেয়েছি, সেজন্য আমরা ব্যালট পদ্ধতিতে নয় বরং মোট নাম্বার কাউন্ট করার মাধ্যমে আজকের ফলাফলটি নির্ধারণ করেছি। এক্ষেত্রে নম্বরের ভিত্তিতে আজকে বিজয়ী দল আমাদের বিরোধী দল অর্থাৎ ঢাকা বিভাগ।